আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ভালোবাসার ভিউয়ার্সগণ, কেমন আছেন সবাই? চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের আজকের নিউজে কি কি সংবাদ রয়েছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে যেসব কথা বললেন ডক্টর কামাল। ঐক্যফ্রন্ট থেকে বিএনপিকে বাদ দেওয়ার প্রস্তাব। বিএনপির গোপন তথ্য ফাঁস করবে জামায়াত। এবারে বিস্তারিত সংবাদ। গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বর তারিখে যে নির্বাচন হয়েছে সেটিকে অনেকে প্রহসন বলেছেন, নাটক বলেছেন। ১৬ কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না। আমাদের যা করণীয় আছে আমরা তা করব। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গণফোরাম আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, গণতন্ত্র আমাদের সংবিধানের মূলনীতি। সে আন্দোলন আমরা করে আসছি। ৩০ তারিখ যে নির্বাচন হয়েছে সেটিকে অনেকে প্রহসন বলেছেন, নাটক বলেছেন। মানুষের প্রতি ভাওতাবাজি করা হয়েছে। কেন এগুলো করা হয়েছে? এ সময় তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, আবার পরদিন সকালে আপনি বললেন আমি তো ৫ বছরের জন্য এসে গেছি। ডক্টর কামাল হোসেন বলেন, আমরা মনে করি ১৬ কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে তাদের এভাবে বলা এটি সংবিধান লঙ্ঘন। ডক্টর কামাল হোসেন আরো বলেন, গণতন্ত্রের সংগ্রামে রাশেদ সোহরাওয়ার্দীর অবদান আমাদের প্রেরণা যোগাবে। তিনি জানান, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা জানিয়ে দেওয়া হচ্ছে যে রাশেদ সোহরাওয়ার্দীর নাম এদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং প্রতি বছরই জাতি তাকে এভাবে স্মরণ করবে। বিশেষ করে তার অবদান তরুণ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে, অনুপ্রেরণা যোগাবে। শোকসভায় ব্যারিস্টার মইনুল ইসলাম বলেন, আমলাতান্ত্রিক সহযোগিতায় ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে এরা নিজেরা নিজেদের বঞ্চিত করেছে। স্বাধীন দেশের মানুষের জন্য এটা লজ্জার। তিনি আরো বলেন, রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। এটা রাজনীতি নয়। এটা কোত্থেকে আসছে? দেশের রাজনীতি শেষ হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা রাশেদের মৃতদেহটা দেশে আনতে পারত। কেন যে আনা হলো না, খুব কষ্ট হচ্ছে। গণতন্ত্র কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে সঙ্গে না নিলে দেশে সুষ্ঠু রাজনীতি থাকতে পারে না। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১২ লাখ রোহিঙ্গার যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাদের মধ্যে ৫ লাখ তরুণ তরুণী, তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই, লেখাপড়া নেই। সুতরাং এটাই জঙ্গিবাদ উত্থানের একটা জায়গা হতে পারে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমের দিকে তাকিয়ে পূর্বে যান। ভারত যদি না চায় তাহলে সমস্যার সমাধান হবে না। আজকে ভারত প্রীতি করে লাভ নেই। ভারত আমাদের কাছে শুধু নেবে। আপনি তো বলেছেন ভারতকে আর কত দেব, কিন্তু আপনি তো দিয়েই যাচ্ছেন। এখন পাঠাচ্ছেন ১৮০০ সৈন্য। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কেউ প্রতিবাদ করল না। এটা কি শুধু কোনো রাজনৈতিক নেতা করবে, কোনো রাজনৈতিক দল করবে? এটা হয় না। তিনি আরো বলেন, ১ লাখ লোক কারাগারে আছে, এদেরকে মুক্ত করতে আসুন, ঐক্যবদ্ধ আন্দোলন করি। এইদিকে বিএনপিকে বাদ দিয়ে ঐক্যফ্রন্টকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মহল। নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানোর প্রস্তাব দিয়েছে প্রভাবশালী কয়েকটি দেশের দূতাবাস। বিভিন্ন কূটনৈতিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত জাতীয় ঐক্যফ্রন্টকে বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক মোর্চা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে এবং দীর্ঘমেয়াদী কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে এটাকে সংঘবদ্ধ করার পরামর্শ দিয়েছে। এর প্রথম কাজ হিসেবে ঐক্যফ্রন্ট থেকে বিএনপিকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ডক্টর কামাল হোসেনের সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কমিটির বৈঠকে এরকম একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের প্রতিনিধিরাও ডক্টর কামাল হোসেনকে একটি অর্থবহ রাজনৈতিক শক্তি হিসেবে ঐক্যফ্রন্টকে গড়ে তোলার পরামর্শ দিয়েছে। এ সমস্ত দেশের পরামর্শে যে মূল বিষয়টি এসেছে তা হলো, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপিকে বাদ দিতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টে বাম দল
দলগুলো সহ গণতান্ত্রিক এবং প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ঐক্য করতে হবে। এই সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে দল 14 দল আছে সেই 14 দলের শরিকদেরকেও এই জাতীয় ঐক্যফ্রন্টে নিয়ে আসার চেষ্টা করার প্রস্তাব করা হয়েছে। এটার ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি সেকুলার গণতান্ত্রিক শক্তি আত্মপ্রকাশ করবে বলেও বিদেশি দূতাবাসগুলো মনে করে। গত 30 ডিসেম্বর নির্বাচনের আগে নাটকীয়ভাবে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের শেষ প্রক্রিয়ায় অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দেওয়া হয়। এই ঐক্যফ্রন্টের প্রধান দল হলো বিএনপি। শুরুতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শর্ত ছিল জামায়াতের সঙ্গে তারা সম্পর্ক রাখবে না, কিন্তু বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়। 30 ডিসেম্বর নির্বাচনে 22 জন জামায়াতের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করে। ডক্টর কামাল হোসেনকে তা বিব্রত অবস্থার মধ্যে ফেলে। এরপর থেকেই ডক্টর কামাল হোসেন জামায়াতকে বাদ দেওয়ার পরামর্শ দেয় বিএনপিকে। এবার আন্তর্জাতিক মহল ডক্টর কামাল হোসেনকে বিএনপিকেই বাদ দেওয়ার পরামর্শ দিল। এর পক্ষে তাদের যুক্তি হলো বিএনপি যেহেতু সেকুলার রাজনীতি হারিয়েছে, বিএনপি জামায়াতের সম্পর্ক যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজেই বিএনপিকে রেখে একটি সেকুলার রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট বিকশিত হতে পারে না। তাছাড়া গত 1.5 দশক ধরেই বিদেশি দূতাবাসগুলো একটা নতুন রাজনৈতিক শক্তি উত্থানের জন্য চেষ্টা করছিল। সেক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টটি একটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে। সে বিবেচনা থেকেই জাতীয় ঐক্যফ্রন্টকে ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। 30 ডিসেম্বর নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের মধ্যেও টানাপোড়েন চলছে। 14 দলের শরিকদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে 14 দলের মধ্যে যে হতাশা এবং অসন্তোষ, সেই অসন্তোষকে কাজে লাগাতে বলা হয়েছে। 14 দলের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দলসহ যে শরিক দলগুলো আছে তাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ডক্টর কামাল হোসেনকে পরামর্শ দিয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে উদার গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলে তারা মনে করেন। বিভিন্ন দূতাবাসগুলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যে 2 জন নির্বাচিত হয়েছে তাদের সংসদে যাওয়ার পরামর্শ দেন। যেহেতু 14 দলের বাইরে আওয়ামী লীগের বেশ কিছু আসন আছে, তাদেরকে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত, মানবাধিকার ইত্যাদি ইস্যুতে একটি প্ল্যাটফর্ম গঠন করার জন্য ডক্টর কামাল হোসেনকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ডক্টর কামাল হোসেন এই নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কথা বলবেন বলে জানা গেছে। এতদিন যেটা মনে করা হতো বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, এখন সর্বশেষ ডক্টর কামাল হোসেনের সঙ্গে কূটনীতিকদের সিরিজ বৈঠকের পর এটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে শুধু জামায়াত নয়, বিএনপিকেও বিদেশি রাষ্ট্রগুলোর একটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে দেখছে এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে ওতপ্রোতভাবে বিএনপি জড়িয়ে আছে বলেও মনে করছে। এই প্রেক্ষাপটে এখন রাজনীতিতে নতুন মেরুকরণের জন্য কূটনীতিক তৎপরতা শুরু হয়েছে। চটজলদি করে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, বরং আস্তে আস্তে একটি বিকল্প গণতান্ত্রিক মোর্চা হিসেবে ঐক্যফ্রন্টকে গড়ে তোলার জন্য শুধুমাত্র বিদেশি কূটনৈতিক নয়, অনেক সুশীল সমাজও এখন তৎপরতা চালাচ্ছেন। ডক্টর কামাল হোসেন এ ব্যাপারে ইতিবাচক বলে অনেকের ধারণা। অন্যদিকে বিএনপির সব গোপন তথ্য ফাঁস করবে জামায়াত। জামায়াতের এক নীতি নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপিকে বিভিন্ন মহল যে ক্রমাগতভাবে জামায়াতকে ছাড়ার জন্য চাপ দিচ্ছে এবং বিএনপিরও কোনো নেতা বলছে যে জামায়াতকে বাদ না দিলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার, সেই প্রেক্ষিতে বিএনপির গোপন কিছু তথ্য ফাঁস করে দিবে জামায়াত। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জামায়াত দেখতে চায় যে বিএনপি 20 দল বিলুপ্ত করে কিনা, বিএনপি জামায়াত সঙ্গে সম্পর্ক ত্যাগ করে কিনা। জামায়াত নিজে যেচে বিএনপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে না। এই বৈঠকে জামায়াত এবং বিএনপির সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। জামায়াত যে বিভিন্ন সময় বিএনপিকে মোটা অঙ্কের আর্থিক সহায়তা করেছে সে সম্পর্কে নেতারা আলোচনা করেন। বৈঠক সূত্রে প্রাপ্ত তথ্য খবরে জানা গেছে, সৌদি আরব সহ মুসলিম দেশগুলো থেকে বিএনপি নিয়মিত অর্থ পেত সংগঠন পরিচালনা এবং নির্বাচনের জন্য। সেই অর্থ আসতো জামায়াতের মাধ্যমে। জামায়াত সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশে বাংলাদেশে মুসলিম উম্মাহ প্রতিষ্ঠায় এবং মুসলমানদের হেফাজতের জন্য বিএনপিকে অর্থ দেওয়ার জন্য সুপারিশ করেছিল।
সেই সুপারিশের প্রেক্ষিতেই 1988 সাল থেকে জামায়াত সৌদি আরব, কাতার সহ বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে নিয়মিত অর্থ পেত। শুধুমাত্র মুসলিম দেশগুলো নয়, পাকিস্তানের সঙ্গে বিএনপির সুসম্পর্ক তৈরিতেও জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জামায়াতের নেতারা জানিয়েছেন। 2001 সালের নির্বাচনে বিএনপিকে যে বিপুল পরিমাণ অর্থ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই দিয়েছিল, সেটা জামায়াতের সুপারিশেই দেয়া হয়েছিল। সেই সময় জামায়াত পাকিস্তানকে জানিয়েছিল যে পাকিস্তানি ভাবধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে গেলে এবং পাকিস্তানি স্বার্থ রক্ষা করতে পারে একমাত্র বিএনপি। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক কারণেই মূলত বিএনপি জামায়াতকে ছাড়তে রাজি নয়। যদি বিএনপি জামায়াতকে ছাড়ে, তাহলে বিএনপির যে মোটা অঙ্কের অর্থের উৎস, সেটি বন্ধ হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বিএনপির নানা দুরবস্থা, সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের সংকটের কারণে এমনিতেই বিএনপিতে বৈদেশিক অর্থের উৎস কমে এসেছে। আওয়ামী লীগের যে পরিবর্তিত নীতি এবং আওয়ামী লীগের যে অবস্থান, সে অবস্থানে মুসলিম উম্মাহ সন্তুষ্ট। তারা মনে করেন, বাংলাদেশের মুসলমান এবং ইসলামী স্বার্থ রক্ষার জন্য আলাদা কোনো দলকে পৃষ্ঠপোষকতা করার দরকার নেই, বরং আওয়ামী লীগই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ভালো কাজ করছে। জামায়াতের অনেকেই বলছেন, বিএনপি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, জামায়াতকে ছাড়ার জন্য যদি চাপ সৃষ্টি করে, তাহলে এই তথ্যগুলো তারা প্রকাশ্যে আনবে, তাতে বিএনপির রাজনীতি বিব্রত হবে। শুধু আর্থিক লেনদেনের বিষয় নয়, 75-এর ঘাতকদের পুনর্বাসন করা এবং বিভিন্ন মৌলবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও জামায়াত বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষিতে জামায়াত মনে করছে যে বিএনপি যদি তাদেরকে ছেড়ে নতুন জোট করতে চায়, সেটা তাদের বিষয়। তখন জামায়াত পর্যায়ক্রমে বিএনপির মুখোশ উন্মোচন করবে। তবে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি জামায়াতকে ছাড়বে এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত তাদের মধ্যে হয়নি। অন্যদিকে জামায়াতের একাধিক নেতা বলেছে, জামাতও চায় না বিএনপি তাদেরকে ছাড়ুক, কারণ জোট ভেঙে গেলে দুই দলেরই ক্ষতি হবে। এই ছিল আজকের সংবাদ। এমন আরো ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।